স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা উপাংশ সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনায় চলে যাওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যারা এখনো আমাদের অবিস ফিজিক্স অল্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে যে কোনো আপডেট তোমার কাছে সবার আগে চলে যায়। আর যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি আমাদের আজকের টপিক যেটা সেটা। তো আজকের যে আমরা টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে উপাংশ সূত্র। উপাংশ সূত্র আমরা এইটা নিয়ে আজকে পড়াশোনা করব। তো দেখো, ফার্স্ট অফ অল আমরা এর আগের যে একটা মানে ভিডিওগুলোতে কিন্তু আমরা সামান্তরিক সূত্রটা পড়ে আসছি। সামান্তরিক সূত্রটা কি ছিল একটু খেয়াল করো। সামান্তরিক সূত্র ছিল এরকম, যে এরকম একটা সামান্তরিক ছিল এরকম। আমরা এইটাকে ধরছিলাম পি এবং এটাকে ধরছিলাম হচ্ছে কিউ। এটা কিউ হলে এটাও কিন্তু আমার কিউ ছিল, এটাও কিন্তু আমার কিউ ছিল, এবং এইটা ছিল আমাদের লব্ধি আর ছিল। ঠিক আছে, অর্থাৎ আমাদের সামান্তরিক সূত্রের মেইন থিমটা কি ছিল? আমাদের সামান্তরিক সূত্রের মেইন থিমটা ছিল যে আমাদের একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, আমি এখানে ভেক্টর সাইন দিচ্ছি একটু, একটা ভেক্টর পি এবং আরেকটা ভেক্টর হচ্ছে এখানে একটু, হ্যাঁ উপাংশ হবে এখানে। সো এখানে পি ভেক্টর ছিল আর একটা হচ্ছে কিউ ভেক্টর। ঠিক আছে, এই এবং তাদের মাঝখানের কোণটাকে আমরা আলফা ধরছিলাম। যারা সামান্তরিক তোমার হচ্ছে সূত্রের ভিডিওটা দেখো নাই, তারা অবশ্যই ভিডিওটা একটু দেখে আসবা, তাহলে এটা বুঝতে আরো একটু সহজ হবে। ওকে, আচ্ছা। তো আমাদের একটা ভেক্টর পি ছিল, একটা ভেক্টর ছিল কিউ, এবং এদের মাঝখানের আলফা কোণ ছিল আলফা। এই তিনটা জিনিস, অর্থাৎ পি ভেক্টর, কিউ ভেক্টর, এই ভেক্টর এবং এদের মাঝখানের কোণ হচ্ছে দেয়া থাকতো। এখান থেকে আমরা লব্ধি আরটা বের করতাম। এটা হচ্ছে সামান্তরিক সূত্রের এই লব্ধি আর কেমনে বের করবো সেটার জন্য যে সূত্রটা, সেটাই হচ্ছে সামান্তরিক সূত্র। অর্থাৎ আমাদের দেওয়া ছিল হচ্ছে আলফা এবং পি কিউ দুটো ভেক্টরের মান দেওয়া থাকতো এবং আলফা দেওয়া থাকতো। এখান থেকে আমরা মেইন যে ভেক্টর তাদের মোট ভেক্টরটা বের করতাম। আর উপাংশ সূত্রটা হচ্ছে ঠিক উল্টা, আমাদের এইটাই দেওয়া থাকবে, এবার এই আলফাটা দেওয়া থাকবে না, এবার এই অ্যাঙ্গেলটা দেখো। আমি আবার একটু রিকভার করে দিই। আমাদের সামান্তরিক সূত্রের মেইন থিম হচ্ছে আমাদের ভেক্টরের মান, একটা ভেক্টরের মান পি আর একটা ভেক্টরের মান আমরা কিউ ধরছিলাম সেখানে, এবং এই ভেক্টর দুটার মান দেওয়া থাকতো, তাদের মাঝখানের কোণ দেওয়া থাকতো। আমরা এখান থেকে লব্ধি বের করতাম এবং তাদের লব্ধির দিক বের করতাম থিটা। লব্ধিকে আমরা বলছি আর লব্ধির দিকটাকে বলছি আমরা থিটা। এই দুইটা আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে বের করতাম। এখানে ঠিক উল্টো কাজ করব, আমাদের আর এবং থিটা, আর হচ্ছে আর এবং থিটা এই দুইটাই হচ্ছে দেয়া থাকবে। এখান থেকে আমরা পি এবং কিউ এটা বের করব, অর্থাৎ ভেক্টর দুইটা বের করব। ঠিক আছে, আগের বার হচ্ছে দুইটা ভেক্টর থেকে আমরা লব্ধি বের করতাম আর হচ্ছে লব্ধির দিক থিটা বের করতাম, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা বের করতাম। মনে আছে তোমাদের নিশ্চয়ই, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরছিলাম, থিটা, আর এই আলফা ধরছিলাম। তো এবার হচ্ছে আমার দেয়া থাকবে কোনটা? এবার দেয়া থাকবে হচ্ছে পি আর দেয়া থাকবে, আর এই থিটাটা দেয়া থাকবে। আগের বার হচ্ছে আর থিটাই বের করতাম, পি দেয়া থাকতো, কিউ দেয়া থাকতো এবং আলফা দেয়া থাকতো। এবার হচ্ছে আমরা এই আর থিটা দেয়া থাকবে, আমাদের উল্টো কাজ করব, অর্থাৎ এই ভেক্টর দুইটাই বের করব। ঠিক আছে, ক্লিয়ার? এটি হচ্ছে উপাংশ সূত্রের কাজ। তার মানে সামান্তরিক সূত্রের যে কাজ, উপাংশ সূত্রের কাজ ঠিক উল্টা। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো তাহলে উপাংশ কাকে বলে। যদি তোমাকে বলে উপাংশ কাকে বলে, তাহলে তুমি বলবা যে একটি ভেক্টরকে, যে আমরা একটা ভেক্টরকে ভেঙে দুইটা কি করব, সামান্তরিক সূত্রের সাহায্যে দুইটা ভেক্টরকে যোগ করে আমরা একটা বানাইছিলাম, লব্ধি করছিলাম, মোট করে একটা করছিলাম। আর এখানে একটাকে ভেঙে আমরা কয়টা বানাবো? পি কিউ দুইটা বানাবো। তার মানে একটা ভেক্টরকে ভেঙে ভেঙে আমরা দুইটাও বানাইতে পারি, দুইয়ের অধিকও বানানো যাবে। তবে আমরা এখানে দুইটা বের করা শিখবো, দুইটা হলেই হয়ে যাবে। তো একটা ভেক্টরকে ভেঙে দুই বা ততোধিক ভেক্টরে বিভক্ত করার বিভক্ত করলে ওই ভেক্টরগুলোকে আসলে উপাংশ বলে। এখানে দুইটা ওয়ার্ড আসতে পারে, একটা হচ্ছে ভেক্টর বিভাজন, দেখো একটা হচ্ছে ভেক্টর বিভাজন, এই এই এটা কাকে বলে এটা আসতে পারে। আর একটা হচ্ছে উপাংশ কাকে বলে, উপাংশ কাকে বলে, বা উপাংশ ভেক্টর কাকে বলে, কম্পোনেন্ট কাকে বলে। ঠিক আছে, উপাংশ ভেক্টর কাকে বলে, উপাংশ ভেক্টর, বা এটাকে আমরা বলি কম্পোনেন্ট, ইংলিশে বলি কম্পোনেন্ট। ঠিক আছে, এগুলা। তো ভেক্টর বিভাজনটা কাকে বলে? তোমাকে যদি কেউ বলে ভেক্টর বিভাজন কাকে বলে, তুমি বলবা যে একটা ভেক্টরকে ভেঙে দুই বা ততোধিক ভেক্টরে বিভাজিত করার পদ্ধতিকে ভেক্টর বিভাজন বলে। ঠিক আছে, আর যদি বলে না উপাংশ কাকে বলে, তাহলে বলবা যে একটি ভেক্টরকে যদি দুই বা ততোধিক ভেক্টরে বিভক্ত করা হয়, তাহলে বিভক্ত ভেক্টরগুলোকে এক একটা উপাংশ ভেক্টর বলে বা কম্পোনেন্ট বলে। ক্লিয়ার?
আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে ঠিক আছে স্যার, ভালো কথা, আপনি তো বললেন যে উপাংশ সূত্রের কাজ কি। উপাংশ সূত্রের কাজ হচ্ছে মেইন ভেক্টরটা থাকবে, এই মেইন ভেক্টরটা থাকবে এবং এই আলফাটা থাকবে। এখান থেকে আমরা কি করব, পি এবং কিউ উপাংশ ভেক্টর দুইটা অর্থাৎ ভেক্টর দুইটা বের করব। এটাই হচ্ছে কাজ। কেমনে বের করবো এই প্রসেসটা দেখান। আচ্ছা, কেমনে বের করতে হবে তার জন্য আমাদের উপাংশ সূত্রটা ম্যাথমেটিক্যালি সূত্রগুলো কেমন হবে সে দেখতে হবে। আমরা এখন সেই সূত্রটাই দেখব যে সূত্রগুলো কেমন হয়। ঠিক আছে, সূত্রগুলো আমরা একটু প্রতিপাদন করে দেখব। ওকে, সো আমরা এখন উপাংশ সূত্রের প্রতিপাদনটা দেখব। আমি এগুলা একটু আবার এঁকে ফেলি। হ্যাঁ, আবার এঁকে ফেলি। দেখো, সো আমাদের এরকম ছিল, এইটা এরকম ছিল, এই ভেক্টরটা ছিল হচ্ছে আমার পি ভেক্টর, এই ভেক্টরটা ছিল আমাদের হচ্ছে কিউ ভেক্টর, এবং এই ভেক্টরটা ছিল আমাদের, একটু বাঁকা হইলো, এই ভেক্টরটা ছিল হচ্ছে আমাদের আর ভেক্টর, লব্ধি যেটা মেইন ভেক্টর। ঠিক আছে, এবং এখানে আমি আগেই বলছি যে এখানে আর ভেক্টরটাই দেয়া থাকবে, আর হচ্ছে আমাদের কি এই থিটা কোণটা দেয়া থাকবে। এখান থেকে আমাদের পি কিউ এর মানটা বের করতে হবে। আচ্ছা, যেহেতু এটা সামান্তরিক, এটা কিউ হলে এই বাহুটা কিউ হলে আমি এটা একটু ধরে নেই, একটু এটা ও ধরলাম, এটা এ ধরলাম, এটা বি, এটা সি। আচ্ছা, তোমরা অবশ্যই একটু সামান্তরিক সূত্রের ভিডিওটা দেখে আসবে, তাহলে একটু ভালো হবে। হ্যাঁ, তোমরা বুঝতে সমস্যা কম হবে। তো এটা কিউ হলে এটাও কিন্তু আমাদের কিউ হবে। ঠিক আছে, এটাও কিউ ভেক্টর হবে অর্থাৎ এসিটা। এখন দেখো, এটা যদি আমার হয় তোমার থিটা কোণ, তাহলে এই কোণটা ধরলাম আমরা বিটা কোণ। ঠিক আছে, অথবা এটাকে কিন্তু ওই যে মানে এখানে বিটা কোণ ধরলাম, এই কোণটাকে আমরা থিটা ধরছি, এটাকে বিটা ধরলাম। এইটা যদি বিটা কোণ হয়, এটাও কি হবে আমাদের বিটা কোণই হবে। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের বিটা কোণ হবে। একটু বড় করে লিখি আমি, এটাও কি বিটা কোণ হবে। কারণ কি, এটা হচ্ছে একান্তর কোণ বলে এটাকে। একটা রেখা এরকম যদি হয়, এই পাশের কোণ আর এই পাশের কোণটা সমান হয়, এগুলাকে বলা হয় একান্তর কোণ। তো একান্তর কোণ, এই জন্য আমাদের এই কোণটাও বিটা, এই কোণটাও বিটা। তাহলে এই কোণটা কত হবে দেখো তো। আমরা তো জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তার মানে এই যে এইটা, এই যে ও এ সি ত্রিভুজ যেটা আছে, তার একটা কোণ হচ্ছে থিটা আর একটা কোণ হচ্ছে বিটা। তাহলে অবশ্যই এই কোণটা হবে 180 মাইনাস আলফা থিটা প্লাস বিটা। ঠিক আছে, থিটা প্লাস বিটা হবে। কারণ কি, আমরা এই যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে এই দুইটা যদি আমার জানা থাকে যে থিটা আর বিটা, তাহলে এই কোণটা 180 থেকে বাদ দিলে আমরা পেয়ে যাব। তার মানে এটা এই কোণটা হবে পাই মাইনাস, দেখো এটা হবে পাই মাইনাস তোমার থিটা প্লাস বিটা। আশা করি ক্লিয়ার। ওকে, আচ্ছা, তো আমরা আমাদের কিন্তু আগেই বলছি আমাদের অস্ত্র কি, অস্ত্র হচ্ছে এই থিটাটা আছে দেয়া থাকবে প্রশ্নে, আর হচ্ছে এই আরটা থাকবে, আমাকে পি আর কিউ বের করতে হবে। তো আমরা এইটা করার জন্য তো আমরা উপাংশ সূত্রটা শিখবো। উপাংশ সূত্রটা এখন ম্যাথমেটিক্যালি প্রুফ করব। এটা করার জন্য আমাদের একটা সূত্র দরকার, সেটা হচ্ছে আমাদের একটা এটাকে বলে ত্রিভুজের সাইন সূত্র। এটা লাগবে। তো আমি এটা একটু তোমাকে বুঝাই নিয়ে আসবো এখন। দেখো, ত্রিভুজের সাইন সূত্রটা কি, আমি কি বললাম, ত্রিভুজের সাইন সূত্র, এইটা একটু আমরা বুঝে তারপরে এখানে আসবো আবার। হ্যাঁ, আচ্ছা, আপাতত যতটুকু বললাম এটুকু মনে রাখো। এখন আমরা এটা সলভ করার জন্য, এটা সূত্রটা নিয়ে আসার জন্য আমাকে তোমার হচ্ছে যে ত্রিভুজের সাইন সূত্রটা দরকার, এই জন্য একটু আমরা তোমাকে বুঝাই আবার এখানে ব্যাক করব। তো ত্রিভুজের সাইন সূত্রের জন্য আমি একটা ত্রিভুজ নিচ্ছি, মনে করো এবিসি। এই বাহু বরাবর আমি পি ভেক্টর নিলাম, এই বাহু বরাবর আমি কিউ ভেক্টর নিলাম, এবং এই বাহু বরাবর আমি আর ভেক্টর নিলাম। নেওয়ার পরে তোমার হচ্ছে যে এখন যদি আমি তোমাকে বলি এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি ত্রিভুজের সাইন সূত্রটা অ্যাপ্লাই করে দেখাও, তো আমি বলে দিচ্ছি কেমনে করবা। দেখো, এই এবি বাহুর বরাবর আমি কোন ভেক্টর নিছি, পি ভেক্টর, তাই না? তো ওই ভেক্টরটা নিবা। ওই এবি বাহু যে কথা, পি ভেক্টরটা একই কথা, কারণ ওই বাহু বরাবরই আমি পি ভেক্টরটা নিছি। ওই বাহুর যে মান ওইটাই হবে পি ভেক্টরের মান। আবার বিসি বাহুর যে মান সেটাই হবে কিউ ভেক্টরের মান। আবার সিএ বাহু বা এসি বাহুর যে মান সেটাই হবে আর ভেক্টরের মান। তাহলে আমি পি ভেক্টর নিলাম। আরেকটা কথা বলি, এখানে এই যে এবি বাহু, এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, এটা হচ্ছে এবি বাহুর বিপরীত কোণ। আবার বিসি বাহু মানে কিউ, এটার বিপরীত কোণ হচ্ছে এইটা। আর আর বাহু যেটা এসি বাহু, তার বিপরীত কোণ হচ্ছে এটা, মনে রাখবা। ঠিক আছে, বিপরীত বাহু যারা বোঝো না তাদের জন্য বলি, বিপরীত বাহুটা কি, এই যে একটা বাহু নিলাম, একটা ত্রিভুজের তো তিনটা বাহু থাকে, এই একটা বাহু নিলাম, ওইটাও বাহুটা বাদ দাও, ওই বাহুটা বাদ দিয়ে বাকি যে দুইটা বাহু আছে তারা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটাই হচ্ছে ওই বাহুটার বিপরীত কোণ। ঠিক আছে, তো এখানে একটা বাহু নিলাম আমি পি, এবং ওই যে পি বাহু তার বিপরীত কোণটা হচ্ছে কে, তার বিপরীত কোণটা হচ্ছে এইটা। তো এই যে পি বাহু ডিভাইডেড বাই সাইন, তার বিপরীত কোণের সাইন নিব আমরা, অর্থাৎ এ সি বি, এই কোণটা হচ্ছে এ সি বি, এ সি বি। আবার আরেকটা বাহু নিলাম কিউ, এই কিউ এবং তার বিপরীত বাহু হচ্ছে বিএসি, তাহলে এটাও সাইন বিএসি। তার মানে একটা বাহু নিবা এবং ওই বাহুর বিপরীত কোণের সাইন নিবা, নিয়ে ভাগ করবা।
একটা বাহু উপরে, যে কোনো একটা বাহু নিবা, ডিভাইডেড দিয়ে এই যে বাহু তার বিপরীত কোণের সাইন নিবা, অনুপাত। আচ্ছা, আবার একটা বাহু নিলাম, ধরো আর একটা বাহু আছে কিউ, এই কিউ নিলাম, মানে বিসি বাহু মানে হচ্ছে কিউ ভেক্টর, মানে কিউ ভেক্টরের মান হচ্ছে কিউ, এটা নিলাম এবং তার বিপরীত কোণ হচ্ছে বিএসি। আবার আরেকটা বাহু হচ্ছে আর, এই বাহুটা নিলাম, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে এই সাইন কি হবে এবিসি। এই সবগুলো অনুপাত সমান, এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন সূত্র। আশা করি ক্লিয়ার। ত্রিভুজের সাইন সূত্র আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। আশা করি ক্লিয়ার। আমি এখন একটা মুছে দিব। এখন আমরা এই ত্রিভুজের সাইন সূত্র এখানে অ্যাপ্লাই করব। দেখো, এখন দেখো এখানে ত্রিভুজ আমরা ও এ সি, এই ত্রিভুজটা ও এ সি ত্রিভুজটা নিব। ও এ বা এওসি নেই, আমরা এওসি লিখি। এওসি ত্রিভুজে দেখো কি লিখতে পারি, ত্রিভুজের তোমরা মাথায় রাখো, আমরা কিন্তু আর আর থিটা আমার কাছে থাকবে, আর আর থিটা এই দুটো থাকবে। এখান থেকে বের করব হচ্ছে কি আমাদের পি এবং কিউ আমাদের বের করা লাগবে। এই পি কিউ বের করার জন্য আমাদের সূত্র দরকার, সেটাই আমরা আনতে চাচ্ছি। কিন্তু আমাদের হাতিয়ার কি, আমাদের হাতিয়ার হচ্ছে আর এবং থিটা, অর্থাৎ যে ভেক্টরকে ভাগ করতে হবে সেই ভেক্টরটা থাকবে এবং একটা অ্যাঙ্গেল থাকবে, আনুভূমিকের সাথে হোক বা উলম্বের সাথে হোক, তার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই যে আনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে, ওকে। সো আমরা ও এ সি ত্রিভুজের তোমার হচ্ছে যে ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করে পাই। সাইন সূত্র প্রয়োগ করে পাই কি পাবো, দেখো ওই যে তোমার একটা বাহু নাও, তো এখানে কিন্তু আমরা যে পি বাহু নিলাম, ধরো এটা পি বাহু, এটা কিউ বাহু, এটা আর বাহু, এটা ও এ বাহু মানে পি, তাহলে পি নিলাম। তারপরে সাইন এই পি বাহুর বিপরীত কোণ কোনটা, এই যে পি বাহু বাদ দাও, পি বাহু বাদ দিয়ে অপর দুইটা বাহুর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে এই বিটা কোণ, তার মানে সাইন বিটা ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন। দেখো কিউ বাহুর বিপরীত কোণ হচ্ছে থিটা, এখানে কিউ বাহুর বিপরীত কোণ হচ্ছে থিটা, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আর বাহুর বিপরীত কোণ, কিন্তু এই আর বাহুর বিপরীত কোণ হচ্ছে পাই মাইনাস থিটা প্লাস বিটা, তার মানে সাইন পাই মাইনাস থিটা প্লাস বিটা, এটা হচ্ছে আমাদের বিপরীত কোণ। তো এখান থেকে আমি চাইলে এটা সমান এটা লিখতে পারবো, আবার এটা সমান এটা লিখতে পারবো। তো এখান থেকে লিখে ফেলি, দেখো সুতরাং আমি লিখতে পারবো পি ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস থিটা প্লাস বিটা, এইটা। তো এখান থেকে দেখো পি ইজ ইকুয়াল টু এই সাইন বিটা এখানে চলে যাবে, আর এইটা দেখো কোন কোয়াড্রেন্টে পড়ে, কোন চতুর্ভাগে পড়ে, এটা কিন্তু আমাদের সেকেন্ড চতুর্ভাগে পড়তেছে। যেহেতু এখানে পাই আছে, পাই বাই 2 ইনটু 2 এইভাবে লেখা যায়। তো 90 এর জোড় গুণিতক আছে, তার মানে এখানে সাইন চেঞ্জ হবে না। যারা চতুর্ভাগ নিয়ম পারো আশা করি, আর না পারলে কমেন্টে জানাই দিও, আমি চতুর্ভাগ নিয়ম নিয়ে একটা ভিডিও বানাই দিব তোমাদের জন্য। তো এখানে কিন্তু আমাদের এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, আর যেহেতু পায়ের জোড় গুণিতক আছে পাই বাই 2 এর, এটা চেঞ্জ হবে না। তার মানে এখানে আর, এখানে দেখো এই সাইন বিটাটা চলে যাবে, আর তো ছিলই, আর ছিল, আর সাইন বিটা এখানে চলে যাবে, সাইন বিটা এইখানে চলে আসবে, আর নিচে হচ্ছে সাইন, এটা হচ্ছে সাইন থিটা প্লাস বিটা থাকবে এখানে। তো এই দেখো আমরা কিন্তু একটা সূত্র পি বের করার একটা সূত্র পেয়ে গেছি। এই যে পি বের করার সূত্র হচ্ছে এটা। ওকে, আবার একইভাবে তুমি যদি এই কিউ বাই সাইন থিটা ইকুয়াল টু এটা লেখো, তাহলে কি হচ্ছে দেখো, যে কিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু আর বাই সাইন পাই মাইনাস থিটা প্লাস বিটা এইখানে। তো এখান থেকে কিউ ইজ ইকুয়াল টু ওই যে সাইন থিটা এখানে চলে যাবে, তাহলে থাকবে আর সাইন থিটা ডিভাইডেড বাই, এখানে এটা এই আগের মতোই সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, তার মানে সাইন থিটা প্লাস বিটা। দেখো আমরা কিন্তু আরেকটা ফর্মুলা পেয়ে গেছি, আমি একটু লাল কালি দিয়ে দেখাই। হ্যাঁ, এটা লাল কালি দিয়ে দেখাচ্ছি আমি, এই যে এটা কিন্তু আরেকটা ফর্মুলা পেয়ে গেছি। তার মানে আমাদের উদ্দেশ্যই ছিল কিন্তু পি কিউ বের করা, আমরা কিন্তু পি ভেক্টর বের করার, এই যে দেখো এখানে এখনো ঝামেলা আছে, আমি একটু ঝামেলাটা বলতেছি পরে। দেখো এখন এই যে দুইটা সূত্র কিন্তু আমরা পাইছি, একটা হচ্ছে পি ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস বিটা, এই একটা ফর্মুলা পাইলাম। আরেকটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস বিটা। সরি, এখন এখানে সূত্রগুলো পাওয়া গেছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে এইটা আমরা যে এই যে দুইটা উপাংশ ধরলাম, এই পি আর কিউ তো উপাংশ, আরটা হচ্ছে মেইন ভেক্টর, এই আর কে ভাগ করে পি কিউ লিখছি। এই পি কিউ এর মাঝখানের কোণ কি এখানে 90 ডিগ্রি হবে? যেহেতু এটা সামান্তরিক, তার মানে এটা 90 ডিগ্রি না। তার মানে এখানে পি এবং কিউ উপাংশকে আমরা লম্ব উপাংশ বলতে পারবো না। দেখো উপাংশ এক জিনিস আর লম্ব উপাংশ আরেক জিনিস, দুটা ওয়ার্ড। একটা হচ্ছে উপাংশ, খেয়াল রাখো, একটা হচ্ছে উপাংশ আর একটা কি লম্ব উপাংশ, এই দুটা কিন্তু এক না। ওকে, উপাংশ আর লম্ব উপাংশ কিন্তু ভিন্ন জিনিস। তো আমরা যদি কখনো আমাকে উপাংশ বের করতে বলে,
সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। সেই ক্ষেত্রে আমার এই অ্যাঙ্গেলটাও থাকা লাগবে এবং এই অ্যাঙ্গেলটাও থাকা লাগবে। তাইলে আমরা এখান থেকে দেখো এই যে আর এর মান থাকবে মেইন ভেক্টর যাকে ভাগ করতে বলবে সেটা বসাবা, তারপরে এই সূত্র দিয়ে কিন্তু আমার উপাংশ দুটো বের করতে পারবা। বাট আমাদের দরকার লম্ব উপাংশ, কারণ আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে যে উপাংশগুলো সেটা হচ্ছে লম্ব উপাংশের কথাই বলে, তো লম্ব উপাংশ লাগবে কিন্তু খেয়াল রেখো, এটা কিন্তু লম্ব উপাংশ নয়। এখন আমরা যদি ধরি যে এই টোটাল কোণটা 90, এই টোটাল কোণটা যদি অর্থাৎ পি কিউ এর মাঝখানে কিউটা যদি এরকম হইতো, অর্থাৎ এটা যদি একটা বর্গক্ষেত্র হইতো, তখন কিন্তু এই পি কিউ এর মাঝখানের কোণ 90 হইতো, 90 হইতো। তার মানে কি থিটা প্লাস বিটা, এই থিটা প্লাস বিটা মিলে 90 হয়ে যেত। তখন আমরা এই পি কিউ কে আমরা বলতাম লম্ব উপাংশ। তার মানে লম্ব উপাংশটা কি, যখন উপাংশ দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 হয়, অর্থাৎ আলফা থিটা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 হবে, তখন কিন্তু এটা লম্ব উপাংশ হয়ে যাবে। তো আমাদের লম্ব উপাংশের কন্ডিশন কি তাহলে? দেখো আমরা এখন লম্ব উপাংশ, তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই, যদি নরমাল উপাংশ বলে, এমনি উপাংশের কথা বলে, তখন কিন্তু এটা আমরা এই একটা সূত্র, এই একটা সূত্র, সেক্ষেত্রে আমার আর থাকা লাগবে, থিটা থাকা লাগবে, আর হচ্ছে বিটা থাকা লাগবে, অর্থাৎ মেইন ভেক্টর থাকা লাগবে। আর উপাংশ দ্বয়ের সাথে আর কত করে কোণ তৈরি করতেছে থিটা বিটা থাকা লাগবে, তাইলে তুমি কিন্তু উপাংশ দ্বয় বের করতে পারবা। বাট আমাদের দরকার কি, আসলে আমাদের যেটা লাগবে সে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের দরকার লম্ব উপাংশের সূত্র জানা। এই জন্য লম্ব উপাংশের সূত্রের কন্ডিশন যেটা বলছি, যে এই টোটাল কোণটা পি আর কিউ এর মাঝখানে টোটাল কোণটা, অর্থাৎ থিটা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 হতে হবে, ঠিক আছে, হলে লম্ব উপাংশ হবে, হলে লম্ব উপাংশ হবে। ক্লিয়ার? লম্ব উপাংশ। এবং ডেফিনেশন যদি বলে তোমাকে, ডেফিনেশন কি বলবা, যে দুটি উপাংশের মধ্যবর্তী কোণ যদি 90 হয়, তাহলে ওই উপাংশ দ্বয়কে লম্ব উপাংশ বলে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা লম্ব উপাংশের কন্ডিশন ইউজ করি। দেখো একটু আমি মুছে দিচ্ছি এগুলা, হ্যাঁ একটু মুছে দেই। দেখো এখন তাহলে এইখানে এই যে থিটা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 যদি বসাও, তাহলে পি ইকুয়াল টু কত আসবে? দেখো উপরে আসবে সাইন আর সাইন বিটা, নিচে দেখো 90 সাইন 90, ঠিক আছে। আবার কিউ ইজ ইকুয়াল টু কত আসবে? এখানে দেখো আর সাইন থিটা ডিভাইডেড বাই সাইন 90। আমরা সবাই জানি সাইন 90 এর মান 1, তার মানে পি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা আসতেছে এবং কিউ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা আসতেছে, কারণ 90 সাইন 90 এর মান 1। এই দুইটা কিন্তু আমার, এই যে দুইটা আমরা সূত্র পেলাম, এই দুইটা সূত্র কিন্তু আমাদের লম্ব উপাংশের সূত্র। যদি কখনো লম্ব উপাংশ বলে, তখন আমরা এই সূত্র প্রয়োগ করব। কিন্তু এখানে একটা প্রবলেম এখনো আছে। দেখো তোমরা চাইলে এই দুইটা সূত্র প্রয়োগ করতে পারো, বাট এখনো প্রবলেম আছে। প্রবলেমটা কি? দেখো আমরা কিন্তু বলছিলাম যে তোমার কাছে আর থাকবে, আর থিটা দেওয়া থাকবে, কিন্তু এখানে বিটা আছে, আর আছে থিটা আছে, কিন্তু বিটা আছে। বিটা হচ্ছে কোন কোন? এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এটা হচ্ছে ধরো আর, এইটা হচ্ছে আমার এই যে এইটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে বিটা, ঠিক আছে। এখানে তুমি চাইলে এটা যদি থিটা দেওয়া থাকে 90 থেকে বাদ দিয়ে বিটা বের করে নিতে পারবা। তার মানে এই সূত্র দিয়ে তুমি আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ ও লম্ব উপাংশ বের করে ফেলতে পারবা। কিন্তু আমি চাচ্ছি না, দরকার নাই, আমি ওই একটা থিটা দিয়েই বের করবো, কারণ আমাকে দেওয়া থাকবে হচ্ছে আর এবং থিটা। তাহলে এই থিটা, এই বিটাকে আমি রিপ্লেস করতে চাচ্ছি। আমি চাচ্ছি না যে সূত্রে আমার বিটা থাকুক, কারণ আমি আগেই বলছি তোমাদের, সূত্রে তোমার প্রশ্নে থাকবে হচ্ছে ওই যে ভেক্টরটাকে ভাগ করতে হবে সেই ভেক্টরটা থাকবে, আর হচ্ছে এই আনুভূমিকের সাথে তার অ্যাঙ্গেলটা থাকবে, কিন্তু বিটা অ্যাঙ্গেল তো নাই। কিন্তু তুমি চাইলে বিটা অ্যাঙ্গেল 90 থেকে থিটা বাদ দিয়ে বের করে ফেলতে পারবা। আমি অত ঝামেলাতে যেতে চাচ্ছি না। আমি আমার যেহেতু এই দুইটা জিনিস দেওয়া থাকবে, আমি এই দুইটা জিনিস দিয়েই আমি উপাংশ দুইটা বের করে ফেলবো। আর তার জন্য আমার এই বিটাটাকে সরাইতে হবে, কারণ বিটা তোমার প্রশ্নে থাকবে না। কথা বুঝতে পারছো? এই জন্য দেখো আমি এইটার কিন্তু চেঞ্জ দরকার নাই, কারণ এখানে আর এবং থিটা দুইটাই আমার প্রশ্নে থাকবে। এইটাকে আমি একটু চেঞ্জ করি। পি ইজ ইকুয়াল টু আর, এই সাইন, এই যে বিটা, বিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? এই টোটাল তো কত? থিটা প্লাস বিটা হচ্ছে 90, তো এখান থেকে থিটা কত হবে? 90 মাইনাস বিটা হবে। এই জায়গাটা বসাই, এখানে বসাই দাও, তাহলে কি হবে? 90 মাইনাস থিটা, ঠিক আছে। তো এখানে কি হবে? সুতরাং পি ইজ ইকুয়াল টু, আমি এটা একটু ক্লিন করে দিই, এই নিচের এটা ক্লিন করে দিচ্ছি আমাদের এটা, ওকে। তাহলে পি ইজ ইকুয়াল টু, এটা কিন্তু 90 ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই জানে, এবং 90 এর বিজোড় গুণিতক আছে এখানে 90 * 1। যারা চতুর্ভাগ নিয়ম পারো, আমি আবার বলছি চতুর্ভাগ নিয়ম যদি কেউ না পারো, আমাকে একটু কমেন্টে জানাই দিও, আমি এটার উপরে একটা স্পেশাল ভিডিও দিব। তো এখানে কিন্তু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে এবং 90 এর বিজোড় গুণিতক থাকার কারণে এটা চেঞ্জ হয়ে cos হয়ে যাবে, cos থিটা। এই দেখো আমি পি এর সূত্র পেয়ে গেছি। তাহলে কিউ এর সূত্র এটা পাইলাম, আর পি এর সূত্র। এখন কিন্তু দেখো এখানে আর আছে, থিটা আছে, এখানেও আর আছে, থিটা আছে। আনুভূমিক উপাংশ যেটা পি, এই পি বের করার সূত্র হচ্ছে আর cos থিটা, আর কিউ বের করার সূত্র যেটা আর sin থিটা। জাস্ট থিটা কিন্তু একই, এবং আর থাকলেই কিন্তু আমরা দুটো উপাংশ বের করে ফেলতে পারতেছি। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে আমার উপাংশের কাহিনী। এখন দেখো আমি একটু সামারাইজ করি, হ্যাঁ বিষয়টাকে একটু সামারাইজ করি, যে কি শিখলাম আসলে আমরা। উপাংশ বের করার যে সূত্রগুলো শিখলাম, তাহলে দুইটা,
একটা হচ্ছে নরমাল উপাংশ যেটা লম্ব না, আর একটা হচ্ছে লম্ব উপাংশ, তাই না? তো নরমাল উপাংশ বের করার সূত্র হচ্ছে পি ইকুয়াল টু আর তোমার সাইন বিটা ডিভাইডেড বাই কি সাইন তোমার থিটা প্লাস বিটা। এটা হচ্ছে একটা, আর একটা কি কিউ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস বিটা। এই দুইটা কি, এই দুইটা হচ্ছে এমনি উপাংশ, লম্ব উপাংশ নয়। লম্ব উপাংশ না হলে এটা ইউজ করবো, তাই না? এটা হচ্ছে কি লম্ব উপাংশ না হলে, লম্ব উপাংশ না হলে এটা। আর যদি লম্ব উপাংশ হয়, লম্ব, এই দুইটা সূত্র যদি লম্ব উপাংশ না হয় তখন এই দুইটা সূত্র দিয়ে তুমি উপাংশগুলো বের করে ফেলতে পারবা, বাট আমাদের দরকার কি লম্ব উপাংশ। তো লম্ব উপাংশ হলে, উপাংশ হলে পি এর সূত্র হবে ওই যে এটা অন হয়ে যাবে, তাহলে আর সাইন বিটা আর একটা কি আর কিউ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এই দুটা দিয়েও করা যাবে। সেই ক্ষেত্রে আমি তো প্রবলেম বলছি যে নরমালি আমার প্রশ্নে আর থাকবে আর থিটা থাকবে, বিটা থাকবে না। বিটা তুমি 90 থেকে বিয়োগ করে বের করে নিয়ে বসাই দিতে পারবা, বাট আমি ঝামেলায় যেতে চাচ্ছি না। তুমি চাইলে সূত্রগুলো এইভাবে লিখতে পারবা যে আর কস থিটা এটা এবং কিউ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এই দুইটা হচ্ছে আনুভূমিক উপাংশ। এই দুইটাকে বলে লম্ব উপাংশ। তো দুইটা, তাই না? একটা আনুভূমিক, একটা উলম্ব। যেটা আনুভূমিক বরাবর থাকবে এইটাকে বলে আমরা আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ। আর এটা হচ্ছে এই এই দুইটা হচ্ছে কি আমার উলম্ব উপাংশ বলে, উলম্ব উলম্ব উপাংশ বলে, ঠিক আছে? এবং আনুভূমিক উপাংশকে নরমালি আমরা এক্স দিয়ে প্রকাশ করি, আর উলম্ব উপাংশকে নরমালি আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। কথা ক্লিয়ার? আশা করি একদম ক্লিয়ার। আর যদি না বুঝতে পারো কমেন্ট সেকশন কিন্তু খোলা আছে, এখানে জানাই দিও, আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এখন আমরা এই উপাংশের সূত্রের আরেকটি স্পেশাল কেস নিয়ে কথা বলবো, আরেকটা স্পেশাল কেস নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, তো সেইটাতে যাচ্ছি আমরা। সূত্রগুলো আশা করি উঠাই নিছো তোমরা, আমি মুছে দিলাম। আরেকটা স্পেশাল কেস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মনে করো যে এই বরাবর হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। আমার একটু বাঁকা হইলো, তোমরা একটু সোজা করে দিই। এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর যতটুকু হয়েছে হয়েছে, তোমরা বুঝে নিও। এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন এখানে একটা ভেক্টর আছে, মনে করো এই একটা ভেক্টর আছে, এটা পি1 ভেক্টর। এখানে একটা ভেক্টর আছে, মনে করো এটা পি2 ভেক্টর। এখানে একটা ভেক্টর আছে, মনে করো পি3 ভেক্টর, ঠিক আছে? আর এই পি1 ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করছে সেটার নাম দিলাম থিটা1। ওকে, আবার এই কোণটার নাম দিলাম হচ্ছে থিটা2। অর্থাৎ পি2 ভেক্টর এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা হচ্ছে থিটা2, আর পি3 ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তার নাম দিলাম থিটা3 আর থিটা3। ঠিক আছে, আমি একটু উপরে এখানে লিখি, হ্যাঁ এটা এখানে লিখি। আর এদের তিনজনের যে লব্ধি সেটা হচ্ছে এটা, মনে করো আমি লব্ধিটা আর একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি তোমাদের। লব্ধি, এদের তিনজনের যে লব্ধি, এদের তিনজনের যে লব্ধি সেটা এই বরাবর, এখান থেকে এই বরাবর আছে, এই বরাবর, এই বরাবর আছে। এটা হচ্ছে আর, তিনজনের লব্ধি হচ্ছে আর, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আর অন দিচ্ছি, হ্যাঁ এগুলো একটু আর অন দিই, পি অন না দিয়ে এটা আর অন, এটা আর ওয়ান, এটা কি আর টু, এটা কি আর থ্রি, এবং তাদের লব্ধি হচ্ছে আর, এবং এই লব্ধিটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে সেটাকে ধরলাম থিটা। এখন এখান থেকে আমার উপাংশের সূত্রগুলো আমি কেমনে প্রয়োগ করব, এটা একটু ভিন্ন কেস। মনে রাখবা এই যে এখানে কয়টা ভেক্টর আছে, তিনটা ভেক্টর, উপাংশ আছে তিনটা, তাদের মোট কত লব্ধি আর। এই আরটাকে আমরা তিনটা ভাগে, এখানে তিনটা মিলে আর হয়েছে, তার মানে মেইন ভেক্টরটা এই আর, এটা হচ্ছে মেইন ভেক্টর, আর আর1 আর2 আর3 হচ্ছে তার উপাংশ। এখন উপাংশগুলার আনুভূমিক উপাংশ দেখো, আমি যদি বলি আর1 এর আনুভূমিক উপাংশ কি, কিছুক্ষণ আগে দেখছি, কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম আর1 এর আনুভূমিক, এইটাকে যদি আমি ভাগ করি আবার দুটো উপাংশে, এই যে এইটার আনুভূমিক উলম্ব, এটাকে ভাগ করতেছি মনে করো, তাহলে তখন সূত্র কি হবে দেখো তো। আর1 কাকে ভাগ করতেছি, আর1 কে, এই যে খেয়াল করো পি ইকুয়াল টু সূত্র কি ছিল, পি ইকুয়াল টু সূত্র ছিল আর, মানে যাকে ভাগ করতেছি সে, ইনটু কস, আনুভূমিক উপাংশের সময় ছিল কস থিটা, তাই না? আর উলম্বের উপাংশের সময় ছিল যার উপাংশ বের করতেছি সে, ইনটু সাইন থিটা। এটা ছিল না? আচ্ছা, এটা ছিল সূত্র। কিন্তু তো ব্যাপারটা এরকম দেখো, তাহলে খেয়াল করো যে আমি একটু লাল কালি মুছে দেই। আচ্ছা, এইখানে তাহলে এই ভেক্টরটার যদি দুটো উপাংশ মানে আনুভূমিক উপাংশ তোমাকে লিখতে বলি, তাহলে কি হবে যে কার আনুভূমিক উপাংশ বের করতেছি, আর অনের। আচ্ছা, আরেকটা বিষয় কিন্তু আমি একটু ইম্পর্টেন্ট একটা কথা বলি, উপাংশের ব্যাপারটা আসবে কখন, তুমি কেমনে বুঝবা কোনো ম্যাথে তোমাকে উপাংশ নিয়ে কাজ করতে হবে, উপাংশ বের করতে হবে? সেটা হচ্ছে যখনই কোনো একটা ভেক্টর দেখবা এরকম আনুভূমিকও নাই, উলম্বও নাই, এরকম তির্যক ভাবে বাঁকা ভাবে কোথাও আছে, তখনই তার উপাংশের ব্যাপারটা আসবে, বের করা যাবে। কথা বুঝতে পারছি? এখানে দেখো সবগুলো ভেক্টর কিন্তু একদম আনুভূমিকও নাই, উলম্ব বরাবর ওয়াই অক্ষ বরাবর নাই,
এর মাঝামাঝি আছে, তির্যক ভাবে বলি এটাকে আমরা ইনক্লাইন্ড বলি, তখনই কিন্তু আমাদের উপাংশের ব্যাপারটা চলে আসবে, আনুভূমিক ও উলম্ব উপাংশের ব্যাপারটা চলে আসবে। তো এটার আনুভূমিক উপাংশ কত দেখো, এই ভেক্টরটা, এই যে এই ভেক্টরটা ইনটু cos, এবং এই ভেক্টরটা x অক্ষের সাথে যে কোণ তৈরি করছে সেটা নিলাম, এই যে এই ভেক্টরের আনুভূমিক উপাংশ হয়ে গেল। আবার দ্বিতীয় যে ভেক্টর, সেটা আনুভূমিক উপাংশ কত হবে, r2 cos, ও কত কোণ তৈরি করছে, θ2। আবার তৃতীয় যে ভেক্টরটা r3, এবং ও কত কোণ তৈরি করছে, cos θ3। এই যে মানে r1 r2 r3 সবগুলার এটাও কিন্তু r1 ভেক্টরের আনুভূমিক উপাংশ, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টরের আনুভূমিক উপাংশ, এটা তৃতীয় ভেক্টরের আনুভূমিক উপাংশ। এবং এখন যদি বলি লব্ধির আনুভূমিক উপাংশ কত হবে, দেখো r, লব্ধি ভেক্টর r, তাহলে কারণ আনুভূমিক উপাংশ বের করতেছি r এর, এই যে r এবং ও x অক্ষের সাথে কোণ করছে হচ্ছে θ। আচ্ছা, এখন যদি বলি r এর উলম্ব উপাংশ বের করো, আমরা জানি যার উলম্ব উপাংশ করব সে sin θ। আবার r1 এর উলম্ব উপাংশটা কত হবে, r1 sin θ। মানে আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশের মধ্যে পার্থক্য হচ্ছে sin আর cos আর sin এ, তাহলে এটা কি হবে r sin θ, এটা হবে r3 sin θ। এখন এখানে আমি কেন লিখলাম দেখো, এই যে r1 r2 r3 এটা হচ্ছে এইটার উপাংশ না, এটা হচ্ছে মেইন ভেক্টর। তাহলে একটা ভেক্টর, একটা লব্ধি ভেক্টরের যে উপাংশ ভেক্টরগুলো, তাদের হচ্ছে আনুভূমিক উপাংশ এগুলা, তাই না? আর হচ্ছে ভেক্টর, তাদের উপাংশ হচ্ছে r1 r2 r3, এই উপাংশগুলোর আবার আনুভূমিক উপাংশ হচ্ছে এগুলা। তার মানে আনুভূমিক উপাংশগুলার মানে অনেকগুলা ভেক্টরের আনুভূমিক উপাংশগুলার যে যোগফল, সেটা হবে লব্ধির আনুভূমিক উপাংশের যোগফলের সমান। অনেকগুলা ভেক্টরের সবগুলারই আনুভূমিক উপাংশের যোগফল ওই যে ভেক্টরগুলা তাদের যে লব্ধি আছে, ওই লব্ধি আনুভূমিক উপাংশের সমান। আবার অনেকগুলা ভেক্টরের উলম্ব উপাংশের যোগফল ওই লব্ধির উলম্ব উপাংশের সমান। এই যে দুইটা ভেক্টর, আমরা কিন্তু এই সূত্রগুলাও লিখতে পারবো। কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, মনে রাখো ভালো করে, ঠিক আছে? এইভাবে আমরা কি করতে পারি, যে আনুভূমিক তোমার হচ্ছে যে উপাংশ সূত্রগুলো লিখতে পারি। তাহলে উপাংশ সূত্র আগের বার যেগুলো দেখলাম ওইগুলা তো গেলই, আর অনেকগুলো যদি থাকে এভাবে উপাংশগুলোর যোগফল লব্ধির যোগফলের সমান লিখতে পারবা। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম একটু সলভ করে দেখি। দেখো, একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেখি। দেখো, ধরো আমি বললাম যে এইদিকে আমি এরকম বললাম যে এইরকম আমার একটা ইয়ে আছে, যে এখান থেকে বাতাস এইদিকে বইতেছে, বাতাস ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইতেছে। এটা হচ্ছে আমরা জানি গ্রাফের উপর দিকে হয় উত্তর, এইটা হয় দক্ষিণ, এটা হয় পূর্ব, আর এটা কি পশ্চিম, ঠিক আছে? পশ্চিম। এখন এই অ্যাঙ্গেলটা দিলাম হচ্ছে আমি ধরো 30 ডিগ্রি। এখন এই বাতাস কিন্তু এইদিকে বইতেছে, আমি বললাম যে এটাকে বলে পূর্ব, এটা কি বলবো আমরা, পূর্ব, উত্তর পূর্ব দিকে বাতাস বইতেছে। এখন আমি বললাম এখান থেকে যে এই যে বাতাস, ওই যে কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে কোনো কিছু যখন একদম এরকম একদম আনুভূমিকও নাই, আবার একদম উলম্বও নাই, এরকম তির্যক ভাবে মাঝামাঝি কোথাও আছে, এই দেখো বাতাসটা কিন্তু এই মাঝামাঝি আছে, আনুভূমিক এবং উলম্বের মাঝামাঝি আছে, তাহলে এর উপাংশ হবে। এখন তোমাকে প্রশ্ন করলাম যে বাতাসের আনুভূমিক মানে হচ্ছে ভার্টিক্যাল আর হরিজন্টাল, এটা আনুভূমিক এবং উলম্ব উপাংশ নির্ণয় করো, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? তো দেখো, জাস্ট কিছুই না, সিম্পল। আমরা এখানে সিম্পল দুইটা উপাংশ, আমাকে এখানে বলে না মানে যখনই আনুভূমিক এবং লম্ব উপাংশের কথা বলবে তখন তো বুঝে যাবে এটা আসলে লম্ব উপাংশের কথা বলছে। তো লম্ব উপাংশ আনুভূমিকটা বের করার সূত্র কি, এই যে x ইজ ইকুয়াল টু কি হবে, এই যে কার উপাংশ বের করতেছো, এই 20 এর, বাতাসের বেগ 20, তাহলে 20 cos, এই যে x অক্ষের সাথে তার কোণ কত 30, তাহলে কত হচ্ছে 20 ইনটু cos 30 এর মান কত, ক্যালকুলেটর, cos 30 এর মান কত, তোমরা একটু কমেন্টে বলো cos 30 এর মান কত, √3 বাই, কমেন্টে বলো। তো আমি একটু করে ফেলি, হ্যাঁ, তাহলে cos 30 এর মান হচ্ছে √3/2, তার মানে এখানে কাটলে হয় 10√3, তাহলে এখানে আমরা একটু দেখি ক্যালকুলেশন করে কত আসে, হ্যাঁ 10, আচ্ছা 10, তারপরে কি √3, তো এটার মান আসতেছে, দেখো এটার মান আসতেছে 17 আমি নিচে লিখি একটু, 17.32 মিটার পার সেকেন্ড। মনে রাখবো মেইন ভেক্টরের একক যা, উপাংশ ভেক্টরগুলোর একক তাই হবে।
আচ্ছা, আর উলম্ব উপাংশ ওয়াইটা কেমন হবে? ওয়াই হবে যে আর সাইন থিটা, তার মানে আর হচ্ছে 20, তাহলে 20 সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান সবাই জানি আমরা, এটার সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত? হাফ, তাই না? তো হাফ করলে এখানে 10 হবে, তাই না? 10 হবে। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। এইখান থেকে কিন্তু আমরা খুব সহজেই আমরা উপাংশ দুটো বের করে ফেলতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, আবার ধরো এরকম অনেক কেস থাকতে পারে, এরকম করে কিন্তু আমরা আনুভূমিক উপাংশগুলা সূত্র প্রয়োগ করব। তো যাই হোক, আমরা পরবর্তীতে আরো ভিডিওতে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন আরো করব, সৃজনশীল প্রশ্ন সলভ করব, তখন কিন্তু এগুলো আরো বেশি কাজে লাগবে। আশা করি সূত্রগুলো কেমনে আসছে না আসছে বুঝতে পারছো। আমরা অ্যাপ্লাই করেও কিছু দেখাইলাম, অনেকগুলো প্রবলেমে অ্যাপ্লাই করে দেখাইলাম। তো আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে? তারপরে যদি প্রবলেম হয় তাহলে তো অবশ্যই কমেন্ট সেকশনে করে দেবো। আমি চেষ্টা করব আগামী ভিডিওতে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে কথা বলা, বা যে ভিডিওতেই হোক ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা কথা বলবো অনেকগুলো। তো সেই পর্যন্ত আজকের ভিডিওটা অনেক বেশি হবে। আজকে যদি আরো বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, ভিডিওটা আরো বেশি লম্বা হয়ে যাবে। তো আজকে আর বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।